আজকে তোমাদের সামনে আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করছি। তো চলো আমরা যে ফিজিওগ্রাফিক ডিভিশনের 5টা পার্ট সম্পর্কে আগের স্লাইডে বা ভিডিওতে আমরা দেখেছি, তার ফার্স্ট পার্টটা আমি আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম, দ্য হিমালয়ান মাউন্টেন। এখন আমরা যে সেকেন্ড পার্টটা পড়ব, দ্য গ্রেট প্লেন অফ নর্থ ইন্ডিয়া। তো দেখো এটা পড়া স্টার্ট করি। দ্য গ্রেট প্লেন অফ নর্থ ইন্ডিয়া বলতে যেটা বোঝাচ্ছে, to the south of the Himalayas and to the north of the peninsula lies the great plain of North India। মানে হিমালয়ার যে লাস্ট পোর্শন অর্থাৎ শিবালিকের পর থেকে সাউথের দিকে এগোতে হবে, এবং কতটা এগোতে হবে সাউথের দিকে, ঠিক পেনিনসুলারের আগে পর্যন্ত। এই যে মাঝখানে যে জায়গাটা, সেই জায়গাটাতে যে আমাদের ফিজিওগ্রাফিক ডিভিশনটা আছে তার নামই হচ্ছে দ্য গ্রেট প্লেন অফ নর্থ ইন্ডিয়া, অর্থাৎ উত্তরের বৃহৎ সমভূমি ওই জায়গাটায় অবস্থান করছে। ওখানে কেন উত্তরের সমভূমি অবস্থান করছে সেটা আমরা জানতে হবে, কিন্তু আমরা আগে ম্যাপে জায়গাটা দেখে নিই কোন জায়গাটার কথা বলা হচ্ছে। তো চলো ম্যাপটা দেখে নিই। এখানে দেখো, এইখানে আমার এই জায়গাটায় হিমালয়ান মাউন্টেন পড়েছি, এই জায়গাটা পুরোটা। এখানে আবার থার্ড পার্টে পড়বো আমরা, যেটা এখনও পড়িনি, এই জায়গাটায় আছে পেনিনসুলার প্লেটো। এই যে তাহলে এই হিমালয়ের সাউথ থেকে, মানে হিমালয়ের পরে সাউথ থেকে আর পেনিনসুলার প্লেটোর নর্থ পর্যন্ত যে বিস্তৃত এলাকাটা আছে, সেটাও একটা আলাদা ফিজিওগ্রাফিক ডিভিশন। সেই ডিভিশনটাকেই আমরা বলছি কি, তাহলে এর সাউথ আর এর নর্থ মানে পর্যন্ত বিস্তৃত এই যে জায়গাটা, এই জায়গাটা পুরোটাকে আমরা কি বলবো, যেটা আমি স্কাই কালার দিয়ে দেখাচ্ছি, সেই জায়গাটাকে বলবো নর্দার্ন প্লেন, অর্থাৎ দ্য গ্রেট নর্দার্ন প্লেন, উত্তরের বৃহৎ সমভূমি অঞ্চল। এই সমভূমি অঞ্চল কিভাবে গঠিত হয়েছে? এই হিমালয়ান মাউন্টেন থেকে প্রচুর পরিমাণে নদী এসেছে, তোমরা নিজেরাও জানো। সেই নদীগুলো এখানে কি করছে, সঞ্চিত পদার্থগুলো নিয়ে এসে এই জায়গাটাতে জমা করছে। এর ফলে এখানে ফার্টাইল একটা ল্যান্ড তৈরি হয়েছে, যেটা সমভূমি অঞ্চল নামে পরিচিত। শুধু হিমালয় থেকে উৎপন্ন হয়েছে গঙ্গা নদী তা নয়, গঙ্গার সাথে সাথে আরও যে ছোট ছোট ডিস্ট্রিবিউটারি আছে, সেই নদীগুলো, বিশেষত এইদিকে হচ্ছে সিন্ধু নদী, গঙ্গা নদী এবং ব্রহ্মপুত্র, এই 3 নদীর কার্যের ফলেই এই প্লেনটা গঠিত হয়েছে। ঠিক আছে, তো এই প্লেনটা কোথায় আছে তোমরা বুঝতে পেরেছো, এই সমভূমিটা। এবং এই সমভূমিটার সম্পর্কে এবার চলো পড়ি। ইট ইজ আগ্রেডেশনাল প্লেন। এটা একটা আগ্রেডেশনাল প্লেন। কেন? আমি তোমাদেরকে এক্ষুনি বললাম যে নদীজাত পদার্থ অর্থাৎ কাঁকড়, বালি, পলি, নানা রকম মৃত্তিকা, নদীবাহিত যে পদার্থগুলো সঞ্চিত হয়ে এই প্লেনটা গঠিত হয়েছে, তাই এটা একটা অ্যাগ্রেডেশনাল প্লেন। আর এর অ্যাভারেজ উইথ ভ্যারি করে, কোথাও বেশি চওড়া, কোথাও হচ্ছে কম চওড়া। এর অ্যাভারেজ উইথ হচ্ছে ওয়েস্টের দিক কোথাও 150 থেকে 300 কিলোমিটার পর্যন্ত। এর অ্যাভারেজ উইথ বলা যায় যে ওয়েস্টের দিকে মানে হচ্ছে রাজস্থান, গুজরাট, এই দিকটা, ওয়েস্টের দিকটা হচ্ছে অনেক বেশি কম্পারেটিভলি ইস্টের দিকে। যেমন আমরা দেখো ইস্টের দিকে দেখেছি, অর্থাৎ ওয়েস্ট পোর্শনটা দেখো অনেক বেশি চওড়া, কিন্তু ইস্টের দিকে দেখো এটা ভ্যারি করেছে, অনেক বেশি সরু হয়ে গেছে। তাই জন্য বলছে, এটা লেখা নেই তোমাদের ভিডিওতে, কিন্তু তোমরা নোট করে নিতে পারো, যেটা ওয়েস্টের দিকটায় অনেক বেশি চওড়া, কিন্তু ইস্টের দিকে আস্তে আস্তে সরু হতে থেকেছে, এটার উইথটা ভ্যারি করেছে। তারপরে দেখো, এটা যদিও একটা সমভূমি অঞ্চল পুরোটাই, কিন্তু কোথাও কোথাও এত বড় একটা বিস্তৃত এলাকা জুড়ে আছে বলে এর মধ্যে নানা রকম বৈশিষ্ট্যের তারতম্য দেখা যায়। কোথাও একরকম বৈশিষ্ট্য, কোথাও অন্য রকম বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের জন্য নানা রকম যে সমভূমিজাত যে পদার্থগুলো, সেটার দ্বারা যে ফিচার্সগুলো গঠিত হয়েছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন, তাই এদের আলাদা আলাদা নামও আছে। সেগুলো আমাদের পড়ে নিতে হবে, তাহলে আমরা জিওমরফোলজিক্যাল ফিচার্সগুলো সম্পর্কে বুঝতে পারবো। তো চলো দেখো, কতগুলো ফিচার্স আমি এখানে আলোচনা করেছি, যেগুলো জিওগ্রাফিক্যাল টার্ম, এগুলো তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে, নইলে তোমরা বুঝতে পারবে না। তো দেখো, তার মধ্যে ফার্স্ট যে টার্মটা আছে সেই টার্মটা হচ্ছে ভাবার। ভাবার বলতে কি বোঝাচ্ছে সেটা আমাদের জানতে হবে। ভাবার বলতে
হিমালয়ের যে শিবালিক পর্বত আছে সেই শিবালিক তো হচ্ছে কি যে লাস্টে যে আমরা সাউথে পেলাম কি হিমালয়ান মাউন্টেনের মধ্যে সাউথে পেলাম শিবালিক মাউন্টেন। সেই শিবালিক মাউন্টেনের পাদদেশ থেকে মানে কি হচ্ছে পাদদেশে হচ্ছে প্রচুর পরিমাণে নদী ওই হিমালয় থেকে খরস্রোতে বেগে বয়ে আসছে, তার জন্য প্রচুর পরিমাণে সঞ্চিত পদার্থ কি করছে এনে এখানে জমা করছে। এইভাবেই তো এই প্ল্যানটা তৈরি হয়েছে। তাহলে ওই শিবালিকের পর থেকে যদি আমরা সাউথের দিকে এগোতে থাকি ঠিক 8 থেকে 16 কিলোমিটার, কোথাও 8 কোথাও 16 এরকম ভ্যারি করেছে কিলোমিটার, যে অঞ্চলটা হচ্ছে কি যে বেল্টের মতো একদম একদম সিন্ধু থেকে তিস্তা পর্যন্ত ওই হিমালয়ের পাদদেশ থেকে আমরা যদি সাউথের দিকে 8 বা 16 কিলোমিটার যদি এগোই, যে বেল্টের মতো এলাকাটা, সেই এলাকাটাকে আমরা বলছি সেই এলাকাটা যে সমস্ত সঞ্চিত পদার্থ নিয়ে গঠিত হয়েছে ওই ধরনের সঞ্চিত পদার্থজাত এলাকাটাকেই আমরা বলছি ভাবার। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই ম্যাপের মাধ্যমে। অ্যাকচুয়ালি এই যে এখানে শিবালিক শেষ হয়েছে, এই শিবালিক থেকে আমরা যদি দেখি সাউথে কিছুটা এলাকা, এই যে একটা সরু মতো, আমি এখানে আঁকতে পারছি না কিন্তু সরু মতো 8 থেকে 16 কিলোমিটার যে উইথ চওড়াযুক্ত, ওখান থেকে পুরো তিস্তা পর্যন্ত, এত দূর না তিস্তা পর্যন্ত হবে। আর একবার এঁকে দেখিয়ে দিচ্ছি। সিন্ধু থেকে তিস্তা পর্যন্ত যে বেল্টের মতো সরু 8 থেকে 16 কিলোমিটার অঞ্চলযুক্ত যে এলাকাটা, যেটা হচ্ছে শিবালিকের পর থেকে শুরু করে 8 থেকে 16 কিলোমিটার এর চওড়াটা, এই এলাকাটাকে বলছি কি আমাদের ভাবার। এটার কি বৈশিষ্ট্য সেগুলো আমাদের দেখে নিতে হবে। দেখো এইখানে যদি আমি তোমাদের এই ম্যাপটাতে বোঝাই, তাহলে এখানে হচ্ছে হিমালয় পর্বত এখানে শেষ হয়েছে, এখানে শিবালিক শেষ হয়েছে। শিবালিকের পরে দেখো এটা হচ্ছে ক্রস সেকশন করে আঁকাটা দেখানো হয়েছে। শিবালিকের পরে দেখো এই এলাকাটা, শিবালিকের পর থেকে এই এলাকাটাতে যে বড় বড় সঞ্চিত পদার্থ প্রথমেই এসে নদী জমা করেছে সেই অঞ্চলটাকে বলছে ভাবার। এর একটা আলাদা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা অঞ্চলে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, এর বৈশিষ্ট্যগুলো পড়বো। তাহলে এই অঞ্চলটা কত 8 থেকে 16 কিলোমিটার বিস্তৃত হবে, সিন্ধু থেকে আমাদের তিস্তা পর্যন্ত বিস্তৃত। তো এই অঞ্চলে বেশ কতগুলো বৈশিষ্ট্য আছে। প্রথমে যদি নদী হচ্ছে কি যে একদম হিমালয় থেকে বয়ে আসছে, প্রথমেই হচ্ছে তার যে একদম পর্বত থেকে বয়ে আসার জন্য প্রচুর খরস্রোত ছিল, যেই সমভূমিতে পড়েছে অমনি স্রোত অর্থাৎ বেগ কমে গেছে, তার বহন করার ক্ষমতাও কমে গেছে। সেই বহন করার ক্ষমতা কমে যাওয়ার জন্য কি করবে, প্রথমত বড় বড় পাথর, বোল্ডার, এই সমস্ত সঞ্চিত যে পদার্থগুলো যেগুলো বড় বড় আকৃতিতে, সেগুলো আর বয়ে নিয়ে যেতে পারবে না, মাঝারিগুলো অবভিয়াসলি বয়ে নিয়ে যাবে। তাহলে বড় বড় পদার্থগুলো প্রথমে সঞ্চয় করবে। ফলে এখানে এইভাবে একটা সমভূমি গড়ে উঠেছে, সমভূমির একটা বৈশিষ্ট্য গড়ে উঠেছে যেটাকে বলছে ভাবার। এই ভাবারের মোটামুটি বড় বড় পাথর থাকবে। বৈশিষ্ট্য কি, বড় বড় পাথর থাকবে, বড় বড় নুড়ি পাথর এই সমস্ত থাকবে। এর ফলে এই অঞ্চলটা কী হবে, যেহেতু বড় বড় নুড়ি পাথর থাকবে তার জন্য এই অঞ্চলটার পোরোসিটিটা অনেক বেশি হবে। কেন বেশি হবে, বড় বড় পাথরের তো পোরোসিটি তুলনামূলক একদম ছোট 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 নুড়ি কাঁকড়ের থেকে অনেক বেশি। তাহলে একদম যে এই সমভূমির উত্তরাংশে কিন্তু ভাবার বেল্টটা তৈরি হচ্ছে। এই ভাবার বেল্টটাতে যে সমস্ত নদীগুলো শিবালিক থেকে নেমে আসছে সেই নদীগুলো কি করবে, এই ভাবার বেল্টে পোরোসিটির জন্য নদীগুলো যেন মনে হবে যেন ওর ভেতর দিক থেকে মানে নিচ থেকে বইতে থাকবে, ওপর থেকে নদীগুলোকে দেখা যাবে না, মনে হবে যেন নদীগুলো এখানে এসে উধাও হয়ে গেছে, নিচ থেকে বয়ে যাবে ভাবারে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে। এখানে কি হচ্ছে, তার জন্য ওপরে নদীগুলো না দেখার জন্য ওপরটা শুষ্ক থাকছে, নদীগুলো ঠিক তার নিচ দিয়ে পোরোসিটির জন্য নিচ দিয়ে বয়ে যাচ্ছে। এবার নদীগুলো কি করবে দেখাচ্ছে, এই নদীগুলো এর ভেতর দিয়ে নিচ দিয়ে বয়ে যাচ্ছে, বয়ে গিয়ে তরাই অঞ্চলে আবার আবির্ভূত হবে। কেন আবির্ভূত হবে আমি এবার বোঝাচ্ছি। তরাই অঞ্চলটা কি আমাদেরকে আবার বুঝতে হবে। তরাই অঞ্চলটা হচ্ছে ভাবারের পরের ঠিক থাকবে, এর ঠিক সমান্তরালে থাকবে, মানে ওই একই জায়গা থেকে ঠিক এর পরে মানে এর সাউথ পোর্শনে, ভাবারের সাউথ পোর্শনে তরাই অঞ্চলটা গড়ে উঠবে। কেন গড়ে উঠবে তরাই অঞ্চলটা, এই ভাবারে নদীগুলো কি করবে,
বড় বড় বোল্ডারগুলো সঞ্চয় করবে। তারপরে আস্তে আস্তে আরও যখন এগিয়ে যাবে নদীটা, আস্তে আস্তে আরও বেগটা কমে যাবে, এর সঞ্চয় করার ক্ষমতা আরও কমে যাবে। এর জন্য আস্তে আস্তে মাঝারি ধরনের যে পাথর, নুড়ি, কাঁকর, বালি ইত্যাদি থাকবে সেগুলো এর পরে সঞ্চয় করবে, ভাবরের পরে সঞ্চয় করবে। সেই জন্য এখানে আবার আলাদা বৈশিষ্ট্যযুক্ত অঞ্চল গড়ে উঠেছে। তাহলে ভাবরের পর থেকে যদি আমরা দেখি এতটা অঞ্চল, সেটাকে আমরা কি বলবো? তরাই অঞ্চল। এই অঞ্চলটাকে আমরা কি বলবো? তরাই অঞ্চল। এটা আবার কত কিলোমিটার বিস্তৃত সেটাও আমাদের পড়তে হবে। অ্যাকচুয়ালি তার কথাটি থেকে তরাই এসেছে। তার কথাটির অর্থই হচ্ছে ওয়েট, অর্থাৎ এই অঞ্চলটা ওয়েট মানে কি, মানে ওটা যেরকম ড্রাই ছিল এটা হচ্ছে ভিজা ভিজা থাকবে অঞ্চলটা। কেন ভিজা ভিজা থাকবে সব বুঝিয়ে দিচ্ছি। তাহলে এই অঞ্চলটা ভাবরের দক্ষিণে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকবে? 15 থেকে 30 কিলোমিটার। তাহলে ভাবরের দক্ষিণে 15 থেকে 30 কিলোমিটার পর্যন্ত যে অঞ্চলটা ভাবরের দক্ষিণে পুরো বেল্টের মতো বিস্তৃত আছে সেই অঞ্চলটাকে আমরা বলবো তরাই অঞ্চল। আর এই তরাই অঞ্চল খুব ওয়েট, অর্থাৎ ভিজা ভিজা। কেন ভিজা ভিজা? কারণ ভাবরে যে নদীগুলো নিচ থেকে বয়ে আসছিল সেই নদীগুলো এখানে এসে আবির্ভূত হবে। কেন আবির্ভূত হবে? এর ভাবরের থেকে এর পোরোসিটি ক্ষমতা অনেক কম, তার জন্য এই নদীগুলো আবির্ভূত হবে। মনে হবে যেন এই নদীগুলো ওপর দিক দিয়ে বয়ে যাচ্ছে, ঠিক আছে? তার জন্য এখানে কি হচ্ছে, নদীগুলো যেই ওপর দিক দিয়ে বয়ে যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে বনাঞ্চল গড়ে উঠবে, একটা ড্যাম্পনেস ভাব দেখা যাবে। কেন ড্যাম্পনেস ভাব দেখা যাবে? কারণ নদীগুলো ওপর দিয়ে যাচ্ছে, তাই একটা জলাসিক্ত ব্যাপার থাকবে। আর তরাই অঞ্চলটা একদম তো ধরো সিন্ধু থেকে তিস্তা পর্যন্ত আছে, সেই সিন্ধু থেকে তিস্তা পর্যন্ত যে বৃহৎ অঞ্চলটা আছে সেখানে তরাইয়ের বৈশিষ্ট্যগুলো অনেক বেশি, অর্থাৎ এই বনাঞ্চল। পশ্চিম দিক বলতে বোঝাচ্ছে ভারতের পশ্চিমাঞ্চল, অর্থাৎ ইউপি, হরিয়ানা এই সমস্ত অঞ্চলগুলোর কথা বলা হয়েছে। আর যদি পূর্ব দিক বলতে আমাদেরকে বিহার, ওয়েস্ট বেঙ্গল এই সমস্ত দিকগুলোর কথা বলা হয়েছে, যেগুলো পূর্ব দিকে আছে ভারতের। তাহলে ভারতের পূর্বাঞ্চলে বেশি পরিমাণে তরাই অঞ্চল দেখা যায়, আর পশ্চিমাঞ্চলে অনেক কম দেখা যায়। পশ্চিম দিকে কম দেখা যাবে কেন কি? পশ্চিম দিকে অনেক কম বৃষ্টিপাত হয় পূর্বের তুলনায়, তার জন্য পশ্চিম দিকে অনেক বেশি বনাঞ্চল গড়ে উঠবে না, কম্পারেটিভলি পূর্ব দিকে অনেক বেশি বনাঞ্চল গড়ে উঠবে, তাই এই বৈশিষ্ট্যটা প্রকট। তার সাথে সাথে আরও একটা কারণ আছে যেটা ম্যানমেড কারণ, সেটা হচ্ছে পাঞ্জাব, ইউপি, উত্তরাখণ্ড এই সমস্ত অঞ্চলগুলো যে তরাই রিজিয়ানটা ছিল সেখানে মানুষ কী করবে? কৃষিযোগ্য জমিতে পরিণত করে নিয়েছে। ওখানে চাষবাস হেনতেন করার জন্য ওই জায়গাটাকে কৃষিযোগ্য জমিতে পরিণত করে নিয়েছে, তরাই অঞ্চলটাকে বনাঞ্চলগুলো কেটে পরিষ্কার করে। তাই ওখানে তরাইয়ের বৈশিষ্ট্যটা পশ্চিমের থেকে পূর্ব দিকে অনেক বেশি প্রকট হবে, ঠিক আছে? তো তরাই অঞ্চল বোঝা গেছে। তাহলে এই দুটো দেখো, দুটোর মধ্যে কিন্তু যথেষ্ট তফাৎ আছে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, দেখো 3 নম্বর পয়েন্টটা কি আছে? ভাবার হয়ে গেল, তরাই হয়ে গেল, এই দুটো বোঝা গেছে। এবার পড়বো ভাঙ্গার। আমাদের নদীগুলো তারপরে কি এখান থেকে এসে নদীগুলো এখান থেকে রিভারটা বইতে থাকছে, রিভারটা বইছে। এর ফলে রিভারটা এইখান থেকে বয়ে যে চলছে তার ফলে কি হচ্ছে, রিভারের একদম আগে রিভারটা যখন বইছিল তখন হচ্ছে যে পুরানো পলিগুলো সঞ্চয় করেছিল, একটা সময় রিভারটা এখান থেকে বইছিল, এখন আজ এখান থেকে বইছে। তাহলে এই টাইমে এখানে পুরনো অনেক দিন আগে এই টাইমে যে পলিগুলো সঞ্চয় করেছিল সেগুলোকে বলছে ভাঙ্গার। আর রিভারটা আজকে এখান থেকে বইছে, এখানে যে পলিটা এখন সঞ্চয় করেছে নতুন যে পলিগুলো সেটাকে কী বলছে? খাদার। তাহলে ভাঙ্গার আর খাদারের মধ্যে কি? নদী দ্বারা যে পলিগুলো সঞ্চিত হচ্ছে সেই সঞ্চিত পলিগুলো সময় আগের যে পুরানো পলিগুলো সেগুলিকে বলছে ভাঙ্গার, যেটা অনেক দিন আগে জমা করেছে নদী খাতের, মানে নদী খাতের থেকে অনেকটা দূরে আছে অবশ্যই, সেটাকে বলছে ভাঙ্গার। আর খাদার যে বলছে নদী এখন যে নতুন পলিগুলো জমা করছে তার দুধারে, সেগুলোকে বলছে খাদার। এই দুটোর মধ্যে এটা হচ্ছে মেন ডিফারেন্স। তাছাড়া আমি বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি তোমাদের। হচ্ছে কি যে ভাঙ্গার হচ্ছে নদী খাতের থেকে অনেক দূরে অবস্থিত যে পুরানো পলিমৃত্তিকা, যার দ্বারা নদীর দুধারে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি তৈরি হয়েছে, সেই এলাকাটাকে যে পুরনো পলি দ্বারা যে অঞ্চলটা গড়ে উঠেছে সেটাকে বলছে ভাঙ্গার। এটাই হচ্ছে ভাঙ্গার, ঠিক আছে? আর এই ভাঙ্গারের সাথে যদি কোনো সময় চুন মিশ্রিত পদার্থ থাকে, তাহলে ভাঙ্গারের সাথে যখন চুন মিশ্রিত পদার্থ থাকবে তখন হচ্ছে চুন জাতীয় পদার্থ মিশ্রিত থাকবে এই ভাঙ্গারের সাথে, তখন সেটাকে কি বলছে? কাঙ্কার। এই কাঙ্কার টার্মটাও তোমরা দেখবে, কাঙ্কার তোমরা লিখে নিও, এখানে লেখা যাচ্ছে না।
তো এই ভাঙ্গারের সাথে অর্থাৎ পুরনো পলির সাথে যখন চূর্ণের মিশ্রণ ঘটবে তখন তাকে বলবো আমরা কি কাঙ্কার। তাহলে ভাঙ্গারটা বোঝা গেছে। এবার খাদারটা কি? খাদারটা হচ্ছে নদী যখন এখন বইছে, নদীর একদম ঠিক দুপাশে যে নতুন পলিগঠিত অঞ্চল গড়ে উঠছে, প্রত্যেক বছরই ধরো বন্যা হচ্ছে বা প্রত্যেক সময় যখন যখন বন্যা হচ্ছে তার ফলে নদীতে নতুন করে নদীর দুধারে পলি সঞ্চয় হচ্ছে, তার নতুন যে পলি সঞ্চিত এলাকা নদীর দুধারে গড়ে ওঠে তাকে বলছে খাদার। অবভিয়াসলি খাদারে অনেক বেশি ফার্টিলিটি ক্ষমতা বেশি হবে, অর্থাৎ এটা অনেক বেশি উর্বর হবে, এখানে কৃষিকাজটা ভাঙ্গারের থেকে অনেক ভালো হবে। বোঝা গেছে? তো চলো, খাদার, ভাঙ্গার, ভাবার, তরাই এগুলো সম্পর্কে তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। এরপরে কোনটা আছে দেখি। তাহলে ভাবার হয়ে গেল, তরাই হয়ে গেল, ভাঙ্গার হয়ে গেল, খাদার হয়ে গেল, কাঙ্কারও হয়ে গেছে, যেটা ভাঙ্গারের সঙ্গে চুন জাতীয় পদার্থ থাকবে সেটাই হচ্ছে কাঙ্কার। এবার চলো রে আর ভুর পড়তে হবে। রে আর ভুরটা কি? রে হচ্ছে শুষ্ক, কোনো অঞ্চলে দেখবে তোমরা শুষ্ক প্রায় অঞ্চলে যে চুন, শুষ্ক প্রায় অঞ্চলে যে লবণাক্ত, লবণ সঞ্চিত যে মৃত্তিকা দেখা যায় সেটাকেই আমরা অ্যাকচুয়ালি রে বলা হয়। তাহলে এই রে হচ্ছে শুষ্ক প্রায় অঞ্চলে ওপরে দেখবে মানে কি হচ্ছে, জল যখন ওপরে উঠছে বাষ্পীভবন হয়ে যাওয়ার ফলে কোনো এলাকায় দেখবে যেখানে প্রচুর শুষ্ক প্রায় অঞ্চল সেখানে চুন বলছি, সরি চুন নয়, সেটা হচ্ছে লবণ প্রচুর পরিমাণে ওপরে লবণ সঞ্চিত যে মৃত্তিকা গড়ে ওঠে তাকেই বলা হচ্ছে রে। সেটা হচ্ছে কি কোন অঞ্চলগুলোতে দেখা যায়? সেটা হচ্ছে পাঞ্জাবে দেখা যায়, হরিয়ানাতে দেখা যায়, ইউপির ওয়েস্টার্ন পার্টেও দেখা যায়, এই মৃত্তিকাগুলো দেখা যায়। এখানে হচ্ছে মৃত্তিকা প্রচুর পরিমাণে লবণ থাকার জন্য এই মৃত্তিকা লবণাক্ত হয়, আর লবণাক্ত মৃত্তিকা অবশ্যই চাষের জন্য ভালো নয়। এই জন্য এই মৃত্তিকায় হচ্ছে লবণ সঞ্চয়ের জন্য ফার্টিলিটি ক্ষমতা একদম কমে যায়, এর ফলে এখানে কৃষিকাজ ভালো হয় না। তো এই হচ্ছে রে। তাহলে বোঝা গেছে। এবার ভুরটা কি? ভুর হলো যখন আমরা দেখবে কোনো নদী বয়ে যাচ্ছে, নদীর তীরবর্তী অঞ্চলে অনেক সময় উঁচু জমির মতো পাড়ের মতো সৃষ্টি করে। কিভাবে ওই উঁচু পাড় মতো সৃষ্টি হয়? কারণ কি, যখন খুব মানে একদম গরমকালে বা শুষ্ক মৃত্তিকা অঞ্চলে খুব গ্রীষ্মকালে যখন বালি মতো ওঠে, সেই বালিগুলো যখন হাওয়ার দ্বারা সঞ্চিত হয়ে নদীর দুধারে যখন উঁচু মৃত্তিকার মতো একটা পাড়ের সৃষ্টি করে, পাড় মতো মানে একটু উঁচু ধরনের মৃত্তিকাগুলো জমা হয়ে উঁচু মতো পাড়ের সৃষ্টি করে নদীর দুধারে অনেক সময়, তখন তাকে ওই মৃত্তিকাকে, এগুলো কি হচ্ছে বাতাসের দ্বারা উড়ে সঞ্চিত হচ্ছে, কিন্তু এইভাবে গড়ে ওঠে সেই মৃত্তিকাকে বলা হচ্ছে ভুর। এটা সাধারণত দেখা যায় যে গঙ্গার একদম আপার পার্টে, মানে কি উচ্চ গতিতে এই ভুর মৃত্তিকা দেখা যায়। তো পরের স্লাইডে কি আছে দেখি আমরা। এরপরে কি বলছে, ওই যে 7টা টার্ম সম্পর্কে আমরা জেনে নিলাম কোনটাকে কি বলছে, মোটামুটি একটা ধারণা তোমাদের দিয়েছি। এরপরে রিজনাল ডিভিশন অফ গ্রেট প্লেন, যে গ্রেট প্লেন আমরা যে বৃহৎ এই যে নর্দার্ন প্লেন সম্পর্কে আলোচনা করছি, এই নর্দার্ন প্লেনটাকেও কতগুলো রিজনাল ডিভিশনে ভাগ করা হয়, 4টে রিজনাল ডিভিশনে ভাগ করা হয়, তার মধ্যে আমরা 4টে পরপর পড়ে নেব। রাজস্থান প্লেন, অর্থাৎ প্রথম পার্টটা হচ্ছে রাজস্থান প্লেন। রাজস্থান প্লেনের কতগুলো টার্ম আছে, সেখানে কতগুলো জিওগ্রাফিক্যাল মানে ফিচার্স দেখা যায়, সেই ফিচার্সগুলো সম্পর্কে আমরা পড়ে নেব। তাহলে এটা হচ্ছে কি যে রাজস্থানের যে প্লেনটার যে অংশটা রাজস্থানে অবস্থিত তাকেই বলছে রাজস্থান প্লেন। তা রাজস্থান প্লেনের মধ্যে মরুস্থলী দেখো আমি এখানে একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, রাজস্থান প্লেনের ডায়াগ্রাম দিয়ে দিয়েছি। সেখানে এই রাজস্থান প্লেনেও কতগুলো ফিচার্স দেখা যাচ্ছে, সেই ফিচার্সগুলো নিয়ে তোমাদের আলোচনা করে নেবো, যেগুলো পরীক্ষায় আসবে, জিওগ্রাফিক্যাল টার্ম না জানলে বুঝতে পারবে না। তাহলে এখানে ফার্স্ট টার্মটা হচ্ছে মরুস্থলী বলতে কি বোঝাচ্ছে, এটা কিন্তু রাজস্থান প্লেন সম্পর্কে আলোচনা রেসপেক্টেই বলা হচ্ছে। মরুস্থলী হলো কি, অবশ্যই তোমরা জানো রাজস্থানে হচ্ছে কি যে থর ডেজার্ট আছে, তার মানে কি এই অঞ্চলটা আমরা ধারণা করে নিতে পারছি খুব শুষ্ক প্রায় অঞ্চল, যেখানে আমাদের ভারতের মরুভূমি অবস্থান করছে। তাহলে সেই রেসপেক্টে তোমরা আবার মরুস্থলীটা হচ্ছে কি একদম সম্পূর্ণ, রাজস্থান প্লেনটাও তো পুরো যে এলাকাটা তার মধ্যে ওয়েস্টার্ন পার্টে যে ডেজার্টের ওয়েস্টার্ন পার্টটা অনেক বেশি শুষ্ক কম্পারেটিভলি ইস্টার্ন পার্টের থেকে। তাহলে হচ্ছে মরুস্থলী ঠিক ওয়েস্টার্ন পার্টেই মরুস্থলীর অবস্থান। এই যে ওয়েস্টার্ন পার্টটা দেখো, এটা তো পুরো রাজস্থান প্লেনের কথা বলছি। এর দেখো এই যে বাউন্ডারিটা করা আছে,
এই যে ওয়েস্টার্ন পার্ট, এটা অবভিয়াসলি এই পার্টের থেকে অনেক বেশি, ইস্টার্ন পার্টের থেকে অনেক বেশি শুষ্ক। তা এই একদম শুষ্ক অঞ্চলটাকেই বলা হচ্ছে মরুস্থলী, যেটা খুব ড্রাই, এবং এটা হচ্ছে একদম ড্রাই পার্ট অফ দিস ল্যান্ড। তাহলে দেখো, অ্যাকচুয়ালি মরুস্থলী কথারই মিনিং হচ্ছে ডেড ল্যান্ড, মানে এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ড্রাই হওয়ার জন্য এই পার্টটাকে, রাজস্থান প্লেনের মধ্যে ওয়েস্টার্ন পার্টটাকে বলা হচ্ছে মরুস্থলী। তাহলে মরুস্থলী কি বুঝতে পারা গেছে, সম্পূর্ণ ড্রাই এবং ডেজার্ট এরিয়ার মধ্যে একদম ড্রাই পার্টটা, আর এটার মরুস্থলীর মিনিংই হচ্ছে ডেড ল্যান্ড। তা মরুস্থলী সম্পর্কে বোঝানো গেছে। এরপরে আমরা কি পড়ব, ধ্রিয়ান। ধ্রিয়ানটা কি, আমরা নিজেরাও জানি যে এই মরুভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে বালিয়াড়ি দেখা যায়, যেটা হচ্ছে বালির স্তূপ, হচ্ছে কি যে বালিয়াড়ির অনেক ভাগ আছে, পরে আমি তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এই বালিয়াড়িগুলো হচ্ছে বালির স্তূপ, যেগুলো হচ্ছে আমরা দীঘাতেও দেখতে পাই, তেমনি হচ্ছে উপকূলবর্তী অঞ্চলেও দেখা যায়, তেমনি মরুভূমি অঞ্চলেও দেখা যায়। তাই এইরকম হচ্ছে কি যে বালিয়াড়িগুলো যখন আস্তে আস্তে শিফট করে, কি বাতাসের গতিতে আস্তে আস্তে শিফট করে, ওখানে প্রচুর পরিমাণে বাতাস বইতে থাকে, যেহেতু ফাঁকা এরিয়া, গাছপালা নেই, কোনো কিছু দ্বারা বাধাপ্রাপ্ত হয় না, এরকম যে চলমান বালিয়াড়িগুলিকেই বলা হয়, যেগুলো হচ্ছে যে মাঝে মধ্যে শিফট করতে থাকে। কী হয়, বালিগুলো উড়ে গিয়ে আবার দূরে কোথাও সঞ্চিত হয়, এইভাবে ওই বাতাসের আঘাতে বালিগুলো উড়ে গিয়ে সঞ্চিত হতে মানে কি করে, ওরা আস্তে আস্তে সঞ্চিত হতে দূরে সরে যায়, সরে গিয়ে সঞ্চিত হয়। তা ঠিক এই চলমান বালিয়াড়িগুলিকেই ওইখানকার ভাষায় ধ্রিয়ান বলা হয়। ঠিক আছে, এবার আমরা পড়বো যেটা রাজস্থান ভাগাড়। রাজস্থান ভাগাড় হচ্ছে কি সেটা আমরা দেখি। থর মরুভূমির যে ইস্টার্ন পার্ট অর্থাৎ আরাবলি রেঞ্জ পর্যন্ত যে সেমি এরিড রিজিয়ান থাকে, এটাকেই বলা হচ্ছে রাজস্থান ভাগাড়। তা রাজস্থান ভাগাড় কি দেখো কোনটা, আমি ম্যাপে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই জায়গাটা দেখো সেমি এরিড রিজিয়ান, ওটা যতটা মানে হচ্ছে কি যে শুষ্ক, এটা ততটা শুষ্ক না, সেমি এরিড, অর্থাৎ এরিড কিন্তু সেমি এরিড মানে শুষ্ক প্রায় অঞ্চল, অর্থাৎ ওটার থেকে অনেকটা, মানে ওটা অনেকটা বেশি ড্রাই, এটা একটু তফাৎ, মানে ওর থেকে কম্পারেটিভলি কম ড্রাই। তা এই যে সেমি এরিড রিজিয়ানটা, যেটা কোন পর্যন্ত বিস্তৃত, আরাবলি রেঞ্জ পর্যন্ত, এইটা হচ্ছে আরাবলি রেঞ্জ। দাঁড়াও অন্য কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো ওখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই এলাকাটা হচ্ছে আরাবলি রেঞ্জ। তাহলে বলছি কি থর ডেজার্টের যে মরুভূমি ইস্টার্ন পার্ট অর্থাৎ আরাবলি রেঞ্জ পর্যন্ত, দেখো এই যে সেমি এরিড রিজিয়ানটা, অর্থাৎ এই রিজিয়ানটার কথা বলছে, যেটা পিঙ্ক কালার দিয়ে আমি বুঝিয়েছি, সেই এলাকাটাকে বলছে রাজস্থান ভাগাড়। কেন, এটা সেমি এরিড রিজিয়ান, তাই জন্য এলাকাটাকে বলা হচ্ছে রাজস্থান ভাগাড়। তো রাজস্থান ভাগাড় সম্পর্কে বোঝা গেছে। এরপরে কি আছে আমাদের সেটা দেখতে হবে। রোহিটা কি সেটা আমি পড়ব। আরাবলি থেকে যখন কিছু দেখবে নদী থাকে, মানে আরাবলি তো একটা পর্বত, সেই পর্বত থেকে কিছু সিজনাল নদী, যেগুলো হচ্ছে কি যে কোনো সিজনে যেগুলো উৎপন্ন হচ্ছে, আবার জল থাকছে না, তাই ওই সিজনাল নদীগুলো যখন বয়ে আসছে, আরাবলি থেকে বয়ে আসছে ইস্টার্ন প্লেনের দিকে, তখন হচ্ছে কিছু জায়গায় কিছু ওই জলের জন্য কৃষিকাজ হচ্ছে, মরুভূমি অঞ্চলেও জলের জন্য কিছু কৃষিকাজ হচ্ছে। এই ছোট যে প্যাচেসগুলো খুব ফার্টাইল হয়, এই প্যাচেসগুলোকে, ফার্টাইল ট্র্যাকগুলোকেই বলা হচ্ছে রোহি। বোঝা গেছে? এরপরে রোহির পরে আসছে আমার থালিটা কি, এইরকম যে সিজনাল নদীগুলো তার মধ্যে বয়ে আসছে, তার মধ্যে ইম্পর্ট্যান্ট একটা নদী হচ্ছে লুনি। আমরা জানি থর ডেজার্টের একটা ইম্পর্ট্যান্ট নদী হচ্ছে লুনি, যেটা বয়ে গিয়ে কোথায় পড়েছে, কচ্ছের রান অঞ্চলে পড়েছে, যেটা হচ্ছে একটা অন্তর্বাহিনী নদী। লুনি হচ্ছে ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী, যেটা হচ্ছে ভারতেই উৎপন্ন হয়, ভারতেরই কোনো একটা জলাশয়ে পড়েছে, কচ্ছের রান অঞ্চলে পড়েছে। সেই কচ্ছের রান অঞ্চলে এরকম একটা সিজনাল নদী উৎপন্ন হয়, কচ্ছের রান অঞ্চলে পড়েছে। সেই কচ্ছের রান অঞ্চলে যে নদীটা পড়েছে, এই নদীর অর্থাৎ লুনি নদীর উত্তরে এরকম ফার্টাইল যে ট্র্যাক আছে, ট্র্যাক অঞ্চলগুলিকে, ছোট ফার্টাইল ট্র্যাক অঞ্চলগুলিকে থালি বলা হয় ওখানকার ভাষায়। বোঝাতে পেরেছি? তাহলে আমাদের হয়ে গেল মরুস্থলী, হয়ে গেল ধ্রিয়ান, হয়ে গেল রাজস্থান ভাগাড় বুঝে গেলাম, রোহি বুঝে গেলাম, থালি বুঝে গেলাম। এরপরে তাহলে রাজস্থান প্লেনটা হয়ে গেছে। এবার আমরা পড়ব পাঞ্জাব হরিয়ানা প্লেন। তা
তাহলে আমাদের যে নর্দার্ন সমভূমি ছিল তার মধ্যে যে 4টে পার্ট, সেই 4টে পার্টের মধ্যে রাজস্থান প্লেন, যেটা রাজস্থানে অবস্থিত, সেটা পড়া হয়ে গেছে। এরপরে যে পার্টটা পড়বো দা পাঞ্জাব হরিয়ানা প্লেন। এই পাঞ্জাব হরিয়ানা প্লেনটা হচ্ছে কি যে পাঞ্জাব এবং হরিয়ানাতেই অবস্থান করেছে, রাজস্থানে অবস্থান করেছে রাজস্থান প্লেন, পাঞ্জাব হরিয়ানাতে অবস্থান করেছে পাঞ্জাব হরিয়ানা প্লেন। তাহলে এই পাঞ্জাব হরিয়ানা প্লেনের মধ্যে কতগুলো ওরকম জিওগ্রাফিক্যাল টার্ম আছে, প্রত্যেকটা জায়গায় তো জিওগ্রাফিক্যাল টার্ম আছে, তাহলে ওটারও কতগুলো জিওগ্রাফিক্যাল টার্ম আছে। এবার আমাদের পাঞ্জাব প্লেনটা সম্পর্কে একটু পড়তে হবে। পাঞ্জাব প্লেনটা কি? পাঞ্জাব কথাটার মানেই হচ্ছে 5টা নদীর দোয়াব দিয়ে এই অঞ্চলটি গঠিত হয়েছে। এই যে সমভূমিটা গড়ে উঠেছে 5টা নদীর দোয়াব, অর্থাৎ কি যে দোয়াব মানে কি, নদীর দোয়াব মানে কি, দুটো নদী পরপর বয়ে গেলে তার মাঝখানে যে উঁচু জায়গাটা থাকে তাকেই আমরা নদীর দোয়াব বলি। মানে যদি তোমাদেরকে আমি দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। ধরো এখান দিয়ে একটা নদী বয়ে গেছে, এখান দিয়ে একটা নদী বয়ে গেছে, নদী বইছে, এটাও নদী বইছে। এর মাঝখানের এলাকাটা, এর মাঝখানে যে উঁচু সমভূমি অঞ্চল, সেই অঞ্চলটাকে বলছে দোয়াব। এইটাকে বলা হচ্ছে কি, দোয়াব। বোঝা গেছে? এই দোয়াব, এইরকম 5টা দোয়াব মিলে গঠিত হয়েছে। 5টা নদীর যে দোয়াব আছে সেই দোয়াবগুলি মিলিত হয়ে এই পাঞ্জাব হরিয়ানা প্লেনটা গঠিত হয়েছে। তাহলে এরকম পাঞ্জাব হরিয়ানা প্লেনের কতগুলি জিওগ্রাফিক্যাল টার্ম সম্পর্কে আমরা পড়ব। পাঞ্জাব হরিয়ানা প্লেনটা দেখো, যদি আমরা দেখি, এই যে এইটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা প্লেন। তাহলে এখানেও তো শিবালিক থেকে, এই যে শিবালিক থেকে কিছু নদী এখানেও তো এসে এই প্লেনটা গঠন করেছে, তাই তো? তাহলে এই কনসেপ্টটা নিয়ে ওই দিকে যাই, গিয়ে স্লাইডে আলোচনা করছি। এই তাহলে আমরা এখানে কি পড়তে হবে, ওই যে সমভূমিটা যেটা পাঞ্জাব হরিয়ানা প্লেন, অর্থাৎ এই সমভূমিটার উত্তর দিক থেকে প্রচুর পরিমাণে নদী এসেছে, এসে শিবালিক থেকে নদীগুলো সঞ্চয়জাত পদার্থ নিয়ে এসে এখানে জমা করেছে। এই যে শিবালিক থেকে, অর্থাৎ উত্তর দিক থেকে, শিবালিক পর্বত থেকে যে নদীগুলো এসে উত্তর দিক থেকে এসে এই সঞ্চিত পদার্থগুলো দিয়ে এই সমভূমিটা গঠন করেছে, এই নদীগুলোকেই বলা হচ্ছে চায়স। ঠিক আছে? তাহলে এই নদীগুলোকেই বলা হচ্ছে চায়স। তাহলে আমাদের চায়স হয়ে গেল। আর এর মধ্যে চায়সগুলো যখন কি করছে, ক্ষয় করছে, দুটো নদী যাচ্ছে, কয়েকটা নদী যাচ্ছে, এর মাঝখানে অনেক কি করছে, ক্ষয়িত পদার্থ সঞ্চয় করছে। এবং হচ্ছে কি যে দুটো নদী যখন পাশ দিয়ে চলে যাচ্ছে তার মাঝখানে উঁচু উঁচু ভূভাগ গড়ে উঠছে। এইভাবে একটা প্রচুর পরিমাণে ইরোডেড ল্যান্ড তৈরি করছে, যেখানে প্রচুর পরিমাণে গালি ক্ষয়, এমনি ক্ষয় হচ্ছে। এই যে ক্ষয়িত পদার্থগুলো তো জমা হচ্ছে, তার সাথে সাথে যে টিলা আকারে যে ছোট ছোট মাঝখানে ভূমিভাগ গড়ে উঠছে, এদেরকে বলা হচ্ছে বাফ। ঠিক আছে? এই বাফগুলোই স্থানীয় ভাষায় বলা হয় দায়াস। বোঝা গেছে? তাহলে দায়াস কাকে বলে। আর খাদার বেল্টেজ, এই খাদার আর ভাঙ্গার আমরা তো পড়েছি। ভাঙ্গার হচ্ছে পুরনো আর খাদার হচ্ছে নতুন পলিযুক্ত এলাকা। এই খাদার বেল্টে যখন এই সমস্ত ছোট ছোট উঁচু উঁচু টিলা দেখা যায়, ওই টিলাগুলোর উচ্চতা যখন 3 মিটারের বেশি হয়, তখন সেই সমন্বিত ভূমিভাগকে বলা হয় বেটল্যান্ডস। তাহলে এই 3টে সম্পর্কে তোমাদেরকে আলোচনা করে দিলাম। তো রাজস্থান প্লেন, পাঞ্জাব হরিয়ানা প্লেন, এই দুটো প্লেন সম্পর্কে পড়া হয়ে গেছে। 3 নম্বর যে প্লেনটা পড়তে হবে সেটা হচ্ছে দ্য গঙ্গা প্লেন। দ্য গঙ্গা প্লেনের এরিয়াটা অনেক বড়, সেই জন্য অনেক বড় এলাকা জুড়ে বিস্তৃত, তাই জন্য এই গঙ্গা প্লেনকে মোট 3 ভাগে ভাগ করা হয়েছে। কী ভাগে? গঙ্গা প্লেনটা আমি পুরো মার্ক করে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখান থেকে স্টার্ট হয়ে এখান থেকে এই পুরো যে আমি মার্ক করে দিয়েছি তার মধ্যে যে অঞ্চলটা পুরোটাই হচ্ছে গঙ্গা প্লেন। গঙ্গা প্লেনটা এত বৃহৎ এলাকা জুড়ে অবস্থানের জন্য একে আবার ছোট ছোট 3টে ভাগে ভাগ করা হয়েছে। দেখো, সেটাও মার্ক করে দিলাম। এইটা হচ্ছে আপার গঙ্গা প্লেন, এটা হলো মিডিল গঙ্গা প্লেন, আর এইটা হচ্ছে লোয়ার গঙ্গা প্লেন। তাহলে আপার গঙ্গা প্লেন সম্পর্কে একটু পড়তে হবে, মিডিল গঙ্গা আর লোয়ার গঙ্গা সম্পর্কে একটু করে জানতে হবে। আপার গঙ্গা প্লেনের হচ্ছে
অন্য কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে আপার গঙ্গা প্লেনের হচ্ছে একদম নর্দার্ন পোর্শন বলতে যেটা দিয়ে মার্ক করা যায় সেটা হচ্ছে শিবালিক হচ্ছে নর্থ বাউন্ডারিকে ডিনোট করে। পেনিনসুলার হচ্ছে এই যে পেনিনসুলারের সাউথ বাউন্ডারিটাকে ডিনোট করে। আর হচ্ছে কি যে যমুনা রিভার হচ্ছে এর ওয়েস্ট বাউন্ডারিটাকে ডিনোট করে, তাই তো? যমুনা রিভার হচ্ছে এর ওয়েস্ট বাউন্ডারিটাকে ডিনোট করে। এরপরে কি আর হচ্ছে এই তো এই যে মিডিল হচ্ছে গঙ্গা প্লেন যেখান থেকে স্টার্ট হয়েছে সেটা হচ্ছে এর ইস্টার্ন বাউন্ডারি, ঠিক আছে? তারপর মিডিল গঙ্গার হচ্ছে কি যে আপার গঙ্গা তাহলে কোন কোন এরিয়াতে আছে, এরিয়া জুড়ে অবস্থান করেছে দিল্লি, হরিয়ানা, এমপি, রাজস্থান, ইউপি এবং উত্তরাখণ্ড। মিডিল গঙ্গা প্লেনটা আপার গঙ্গা প্লেনের পর থেকে স্টার্ট হয়েছে, পূর্ব দিক থেকে স্টার্ট হয়ে ইস্টার্ন পার্ট অফ বিহার আর ইউপির ইস্টার্ন পার্ট এইটা নিয়ে পুরো এই মিডিল গঙ্গা প্লেনটা অবস্থান করেছে। মিডিল গঙ্গা প্লেনটা হচ্ছে মেনলি ইউপি এবং বিহারের মধ্যে অবস্থান করেছে, এই জায়গাটা নিয়ে অবস্থান করেছে। এখানে বিহারের একটা কোশি রিভার আছে যার সম্পর্কে জানতে হবে। সেখানে মাঝে মধ্যেই জলস্তর অনেকটা উচ্চতা পর্যন্ত বেড়ে যায়, এর ফলে ফ্লাড সৃষ্টি করে। খুব কম সময়ের জন্য হলে ফ্লাড সৃষ্টি করে, এর ফলে মানুষের জীবনে নানা বিপর্যয় নেমে আসে। এই জন্য একে বলা হয় বিহারের দুঃখ। কোশি রিভারকে বলা হয় বিহারের দুঃখ। সরো অফ বিহার তাহলে কি? কোশি রিভার। তারপরে লোয়ার গঙ্গা প্লেনটা হচ্ছে পুরো বিহারের পূর্ণিয়া ডিস্ট্রিক্ট থেকে শুরু করে হোল ওয়েস্ট বেঙ্গল। বিহারের পূর্ণিয়া ডিস্ট্রিক্ট থেকে শুরু করে এই লোয়ার গঙ্গা প্লেনটা হোল ওয়েস্ট বেঙ্গলকে কভার করছে। শুধুমাত্র বাদ আছে দার্জিলিং এবং পুরুলিয়া ডিস্ট্রিক্ট। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই দুটো এলাকা বাদ দিয়ে সবটাই হচ্ছে লোয়ার গঙ্গা প্লেনের মধ্যে পড়ছে। তাহলে লোয়ার গঙ্গা প্লেন সম্পর্কে পড়া হয়ে গেল। এরপরে দ্য ব্রহ্মপুত্র প্লেন, এটা হচ্ছে ফোর্থ পার্ট অফ প্লেনের হচ্ছে যে ছোট ছোট ডিভিশন ছিল। বৃহৎ হচ্ছে নর্দার্ন সমভূমিকে ছোট ছোট 4টে ভাগে ভাগ করা হচ্ছে, তার মধ্যে লাস্ট পার্ট হচ্ছে দ্য ব্রহ্মপুত্র প্লেন। দ্য ব্রহ্মপুত্র প্লেন কোনটা আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি, দেখে নাও। এইটা হচ্ছে দ্য ব্রহ্মপুত্র প্লেন। এই ব্ল্যাক কালারের যে রিজিয়নটা এটা হচ্ছে ব্রহ্মপুত্র প্লেন। এই ব্রহ্মপুত্র প্লেনটা হচ্ছে মেনলি আসামেই অবস্থান করেছে। যেহেতু এটা আসামেই অবস্থান করেছে, পুরো আসাম এলাকাটা জুড়ে এই ব্রহ্মপুত্র প্লেনটা অবস্থান করার জন্য একে হচ্ছে কি যে আসাম প্লেনও বলা হয়। তাহলে কেন কি আসাম প্লেন বলা হয় সেটা জানো? বেশিরভাগ অংশটাই আসামে অবস্থান করার জন্য একে আসাম প্লেনও বলা হয়। এর ওয়েস্টার্ন বাউন্ডারি কি? এর ওয়েস্টার্ন বাউন্ডারি হচ্ছে দেখো এইটা হচ্ছে ওয়েস্টার্ন বাউন্ডারি, অন্য কালার দিয়ে দেখাচ্ছে। এটা হচ্ছে ওয়েস্টার্ন, এটা হচ্ছে ইস্টার্ন বাউন্ডারি। ওয়েস্টার্ন বাউন্ডারি কী দিয়ে ডিনোট করা যায়? ওয়েস্টার্ন বাউন্ডারি হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল বর্ডার সেটা দিয়ে ডিনোট করছে। আর হচ্ছে ইস্টার্ন বাউন্ডারিটা হচ্ছে এই যে শিবালিক পর্বত বা হিমালয়ের যে পর্বতটা এখান থেকে গেছিলো সেটা ইস্টার্নে এসে কী নাম হয়েছিল? পূর্বাঞ্চল। তাহলে এই পূর্বাঞ্চল হচ্ছে ইস্টার্ন বাউন্ডারিকে ডিনোট করে। বোঝা গেছে? তাহলে এই ছিল মোটামুটি ধারণা নর্দার্ন মানে হচ্ছে উত্তরের সমভূমির যে সম্পর্কে পড়া বা যেটুকুনি বেসিক আইডিয়া দেওয়ার আমি দিয়ে দিয়েছি। পরে ডিটেলে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, ভিডিওটা আজকের এই পর্যন্তই।